দুপুর 2টোর দিকে লাঞ্চ করে নিজের ঘরে শুয়েছিলাম আমি। আমার আবার খাবার খাওয়ার পর বিছানায় শুলেই ঘুম পেয়ে যায়। কম বেশি সবারই এই অভ্যাসটি আছে। চোখটা লেগে এসেছে এমন সময় শাশুড়ি মা 4জন ছেলে সহ আমার ঘরে এলো। বলল, তাড়াতাড়ি ঘর থেকে বের হ মায়া। আমি কিছু বুঝে উঠলাম না, তবে বের হলাম। ছেলে 4জনকে নিয়ে আমার ঘরের ফার্নিচারগুলো ঘর থেকে বের করতে লাগলেন। এসব আপনি কি করছেন মা? ঘরের ফার্নিচার বের করছেন কেন? তিনি আমার দিকে কিছুটা কড়া চোখে তাকিয়ে বললেন, চুপচাপ দেখো কি করি। বলে রাখা ভালো, আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে হলেও আমার বিয়েতে পণ হিসেবে প্রায় 8 লাখ টাকার মতো জিনিস দেওয়া হয়েছিল। 5 ভরি স্বর্ণের গহনা সহ 4 লাখ টাকার ফার্নিচার দেওয়া হয়েছিল। আমি ছিলাম আমার মা বাবার বড় মেয়ে এবং অনেক আদরের। এছাড়াও নানুর বাড়ির একমাত্র নাতনি সহ দাদা বাড়ির বড় নাতনি আমি। এবং দেখতে সুন্দর ও মার্জিত স্বভাবের হওয়ার জন্য আমার বিয়েতে 2 হাত ভরে খরচ করেন সকলে। আমি বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছি, তারা একে একে আমার পুরো ঘরের জিনিসপত্র বের করে চলে গেল। ভাবলাম হয়তো নতুন কোনো জিনিস ঘরে অ্যাড করবে। দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁপিয়ে গেলাম। সায়রার ঘরে গেলাম। সে সময় সায়রা কলেজে। ওর বিছানায় বালিশে মাথা ঠেকিয়ে শুলাম। ঘুমের ভাব আমার যায়নি তখনও। কখন যে ঘুমিয়ে গেলাম সেই খেয়াল নেই। প্রায় ঘন্টা 4 পর ঘুম ভাঙলো। উঠে দেখি সায়রা খাটের এক কোণে বসে ফোন টিপছে। আমায় উঠে দেখতে একটু হাসলো তাকিয়ে। আমি দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা গড়িয়েছে অনেকটা। বিছানা থেকে উঠে সায়রার বাথরুম ইউজ করলাম। তারপর নিজের ঘরের দিকে অগ্রসর হলাম। চুল চিরুনি করে বেঁধে রাতের রান্না বসাতে হবে। বারান্দায় আমার ফার্নিচারগুলো বড় মোটা পলি দিয়ে ঢেকে রাখা। আর কিছু ফার্নিচার দেখলাম সায়লা আপুর ঘরে। বুঝলাম না এত সময় চলে গেল অথচ ঘর গোছানো হলো না তাদের। বিরক্তিতে কপাল কুঁচকে গেল আমার। তড়িঘড়ি পায়ে ঘরের দিকে গেলাম আমি। ঘরে গিয়ে আমি তো অবাক। সকালে দেখা সেই মহিলাগুলো আমার ঘরে নিজেদের জিনিসপত্র গোছাচ্ছে। আমাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে একজন মহিলা বলল, তুমি তো বউ তাই না? তোমায় তো সকালে দেখলাম, এখন তো প্রতিদিনই দেখা হবে আমাদের। এই ঘরে ভাড়ায় উঠেছি আমরা। তাদের কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছালাম। শাশুড়ি মার ঘরে গিয়ে তাকে জোরে জোরে ডাকতে লাগলাম। রাগে মাথা ফেটে যাচ্ছে আমার। শাশুড়ি মা হাত মুছতে মুছতে ঘরে এসে বলল, কি হলো মায়া? এটা কোন ধরনের অসভ্যতা? নতুন বউ তুমি, এভাবে গলা ছেড়ে চেঁচাচ্ছ কেন? নতুন বউ চেঁচাতে পারবে না এটা মানতে পারছেন, আর নতুন বউয়ের ঘরে ভাড়াটিয়াও থাকতে পারেন? এসব কি করছেন আপনারা? আমার ঘর কেন ভাড়া দিয়েছেন আপনারা? আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন মায়া? সব তো তোমাদেরই। আমার এক মেয়ের তো বিয়ে হয়েই গেছে, আর দুটোর বিয়ে হয়ে গেলে সবই তোমাদের। ঘর ভাড়া দিয়ে যদি 2 টাকা সঞ্চয় করতে পারি তোমাদেরই তো থাকবে, তাই না? আমি চেঁচিয়ে উঠে বললাম, এমন সঞ্চয় আমার দরকার নেই মা। এতদিন চুপ থেকেছি বলে এই ভাববেন না যে সারা জীবন থাকবো। আপনাদের এতই যখন সঞ্চয় করার ইচ্ছা, তখন নিজেদের ঘর ভাড়া দিতে পারতেন। শাশুড়ি মা তেতিয়ে উঠে বললেন, সামান্য ঘর নিয়ে এই কি অসভ্যতা শুরু করছো তুমি মায়া? ভারী বেয়াদব তো তুমি। আপনাদের জন্যই এমন হয়েছে আমি মা। কই, বিয়ের আগে তো এমন ছিলাম না। কথায় বলে না, কর্ম মানুষকে মর্ম শিখিয়ে দিয়ে যায়। আমারও হয়েছে তাই। আপনাদের নিম্নমানের কাজগুলো আমায় নিম্নমানের কথা ও মন মানসিকতা তৈরি করেছে। শাশুড়ি মা কিছুটা ক্ষান্ত হলেন। আচ্ছা, ঘর নিয়ে যেহেতু এত সমস্যা তোমার, তাহলে সামনের মাসে ওদের ঘর থেকে খালি করে দেব। তোমার ঘর তোমায় ফিরিয়ে দেব। এখন তো আর ওনাদের ঘর থেকে বের করা সম্ভব না। 1 মাসের ভাড়া নিয়ে নিয়েছি আমি। রাগে মাথা যেন ফেটে পড়ছে আমার। ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছি। সারহানকে কল দিচ্ছি সেই কখন থেকে, কল রিসিভ করার নাম নেই। ডাইনিং রুমের চেয়ারে মাথা দিয়ে চোখ বুঝলাম। রাতের রান্নাটা আজ করিনি আমি। শাশুড়ি মা এলেন আমার সামনে, বললেন, তোমাকে ঘর দেখিয়ে দিই চলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও গেলাম। সাইমার পাশে ছোট্ট একটি রুম আছে। শুধু একটি খাট, টেবিল ও আলনা ব্যতীত কিচ্ছু নেই রুমে। এই ঘরে আজ থেকে থাকবে তুমি। 1 মাস পর নিজের ঘরে উঠে যেও। আমি কিছু বললাম না। বিছানায় গিয়ে বসলাম। শাশুড়ি মা দরজার কাছে যেতেই পিছু ডাকলাম তাকে। আমার ঘরে টিভিটি এই ঘরে লাগিয়ে দিয়ে যান। রাতে শুয়ে শুয়ে টিভি দেখি আমি। তিনি মুখ ঘুরিয়ে বললেন, তোমার টিভি সায়লা তার ঘরে লাগিয়ে নিয়েছে। বলেছে অন্য একটি টিভি কিনে নিতে তোমায়। উক্ত কথাটি বলে হনহনিয়ে চলে গেলেন তিনি। আমি কিছু বলার সুযোগই পেলাম না। এরই মধ্যে কল দিল সারহান। কল রিসিভ করে বললাম, তোমার সঙ্গে ঘর করতে এসেছি আমি সারহান, আর তোমরা কিনা আমার ঘরই কেড়ে নিচ্ছ। এত ছোট মন মানসিকতা কেন তোমাদের সারহান? তোমার বাড়ির লোক থেকে এমন কাজ আশা করিনি আমি। একজন স্বামী হিসাবে তোমার উচিত ছিল বিষয়টির প্রতিবাদ করা। আশা করি কোনো কিছুই তোমার অজানা নয়। দেখো মায়া, 2 দিন এসেই তুমি আমার বাড়ির নিয়ম পাল্টাতে পারো না। ব্যবসায়িক কাজে বেশিরভাগ সময় বাইরে কাটাই আমি, তাই মা আগে থেকে আমার ঘর ভাড়ায় দিয়ে রাখতো। আগের দিন আর এখনকার দিন তো এক নয় সারহান। তুমি না থাকলে কি হবে? তোমার অর্ধেক অংশ তোমার স্ত্রী তো থাকবে। কিভাবে তোমার ফ্যামিলি আমার ঘর ভাড়া দিয়ে দিতে পারে? সারহান কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমায় অন্য একটি ঘর দেওয়া হয়েছে মায়া, আর 1 মাস পর তো রুম খালি করে দেবে। প্লিজ এখন তো এসব আলোচনা বন্ধ করো।
সারহানের কথা শুনে কেন যেন খুবই বিরক্ত বোধ করলাম। আমি কল কেটে দিলাম নিমিষেই। বিছানায় শটান হয়ে শুলাম। চোখ বন্ধ করতে মেসেজ টোন বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখি আবারও সেই মেসেজ। কিছু লেখা থাকে না মেসেজে, শুধু ডট ডট ছাড়া। কে মজা নিচ্ছে আমার সঙ্গে? এর শেষ আমি দেখেই ছাড়বো। চোরের 7 দিন আর গৃহস্থের 1 দিন। আমার শাশুড়ি আবার আমার রুমে আসলেন। এসে বললেন, তোমার গহনাগুলো আমার আলমারিতে রেখেছি। এই ঘরে আলমারি রাখার জায়গা নেই। আবার ভেবো না তোমার গহনা নিয়ে নেব। অন্যদের মতো নই আমি যে বৌমাকে বাবার বাড়ি থেকে জিনিস আনতে নির্যাতন করব। গহনা নিজে নিয়ে নেব, ছেলের কানে মন্ত্র দেব। ওসব স্বভাব আবার আমার নেই। সুখেই কিন্তু আছো মায়া। সুখ কাকে বলে মা? এই শব্দটির সঙ্গে আমি পরিচিত নই। আমার কথায় থতমত খেলেন তিনি। মুখ বেঁকিয়ে চলে গেলেন নিজের ঘরে। আমি কিঞ্চিত হাসলাম। উচিত কথা গায়ে লাগে ভীষণ। দেখতে দেখতে পার হলো 1.5 বছর। এই বাড়ির মানুষগুলোকে কিছুটা পরিবর্তন করতে পেরেছি আমি। ইদানিং আমার বাবার বাড়ির সকলের সহ আশেপাশের মানুষেরা বলে বাচ্চা নিতে। বিয়ের বয়স তো অনেকই হলো। এখন না নিলে আবার পরবর্তীতে সমস্যা হতে পারে। কিন্তু বাচ্চার কথা শুনলেই মুখ ভার হয় শাশুড়ি মার। সারহানের সঙ্গে ওই ব্যাপারে কথা বলে খুব একটা আগ্রহ দেখায় না। আমার 2জন ভাবি বেড়াতে এলেন আমার শ্বশুর বাড়ি। খাওয়া দাওয়া শেষে এটা ওটা নিয়ে আমার শাশুড়ির সঙ্গে গল্প করছিলেন তারা। আমি গিয়ে বসলাম সেখানে। এক ভাবি আমায় মৃদু ধাক্কা দিয়ে বলল, বয়স তো কম হলো না মায়া, এবার একটা পিচ্চি বাচ্চা নিয়ে নে। সঙ্গে সঙ্গে শাশুড়ি মা বলে উঠলেন, না না, এখন এসব ঝামেলা নিতে হবে না। বাচ্চা কাচ্চার অনেক খরচ। আগে সাইমা সায়রার বিয়ে হোক, ওরা শ্বশুর বাড়ি চলে গেলে এদিকে একটু খরচ কমবে, তখন এসব নিতে হবে। আমি মনে মনে বললাম, এখন কি আমাদের ফ্যামিলি প্ল্যানও সে করে দেবে নাকি? ভাবিরা মুখ কুচকালেন। এগুলো কি বলেন খালাম্মা? নাতি নাতনি হওয়া তো আপনারই সুবিধা। বিয়ের তো বছর 2 হয়েই এলো, আর প্রাপ্তবয়স্কও 2জনে। এখন যদি বাচ্চা কাচ্চা না নেয় পরে সমস্যা হতে পারে। এছাড়াও আপনার তো একটি মাত্র ছেলে, সেই ছেলের ঘরে যদি বংশটা আসে তাহলে কি করবেন? বাচ্চা না হলে হবে না, শুধু ঝামেলা। ভাবিরা আমার মুখ পানে তাকালো। আমি শুকনো হাসি হেসে নিজের ঘরে চলে গেলাম। পিছে পিছে ভাবিরাও এলো। বললেন, তোর শাশুড়িকে মনে হচ্ছে একটু বেশি হিসেবি মানুষ। এই জামানায় এসে এত হিসেবে করলে চলে? আমি জবাব দিলাম না, কোনো জবাব দেওয়ার মুখ নেই। এরপর তারা বিদায় নিল। 10 দিন পর সারহান এলো বাড়িতে। 15 দিনের মতো থেকে চলে গেল সে। 2 মাস পরেই জানতে পারলাম আমি কনসিভ করেছি। খুশির বন্যা বয়ে গেল আমার মুখে। বরাবরই বাচ্চা ভীষণ প্রিয় আমার। শাশুড়ি মাকে এ কথা বলতেই তিনি বললেন, তুমি আসলে আমার সংসারের উন্নতি চাও না মায়া? সারহানকে কল দিয়ে কি সব বললেন তিনি? শুনলাম বাড়ি ফিরতে রওনা দিয়েছে সে। সারহান বাড়িতে পা রেখে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকতে লাগলো আমায়। ঘর থেকে আমি জবাব দিলাম, যা বলবে ঘরে এসে বলো। বাইরে চেঁচামেচি করা কোন ধরনের ভদ্রতা? মায়ের ঘরে ব্যাগ রেখে ঘরে এলো সে। আমি যা শুনছি ঠিক শুনছি কি? আমি মাথা উঁচু করে জবাব দিলাম, জি হ্যাঁ। সারহান কপালে হাত দিয়ে পেছন ঘুরলো। হাবভাব দেখে মনে হচ্ছে বিরাট অন্যায় কিছু হয়ে গেছে। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত মার সঙ্গে কথা বলে নেবে তো। এখন বাচ্চা হবে, বাড়তি খাবারের খরচ, এত এত পোশাক কিনতে হবে, কদিন পর পর অসুস্থ হবে, ডাক্তার খরচ। ও মাই গড, এত খরচ কিভাবে সামাল দেবো আমি? তোমার জন্যই ফকির হব মায়া। আমি অপকটে জবাব দিলাম, হলে হবে, রাস্তায় ভিক্ষার থালা নিয়ে ঘুরবে একটা বাচ্চা পালতেই। লাখ লাখ টাকা ইনকাম যার, একটা বাচ্চা পালার সামর্থ্য নেই তার। তুমি আর কি বুঝবে মায়া? ইনকাম তো আর করতে হয় না তোমার। দেখো সারহান, তোমার সঙ্গে এইসব প্রসঙ্গে কথা বলতে চাই না আমি। আমার শরীরটা এমনিতেই ভালো না, তর্কে জড়াতে চাই না আমি। ঘর থেকে রেগেমেগে বেরিয়ে গেল সারহান। আমি দীর্ঘশ্বাস ফেললাম। এ বাড়িতে আসার পর থেকে দীর্ঘশ্বাস আমার নিত্যদিনের সঙ্গী। সন্ধ্যায় ঘরে এলো সারহান। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়ছে সে। বাইরে যাবে হয়তো। আমি বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছিলাম। সারহানকে বাইরে যেতে দেখে পিছু ডাকলাম। আমার খুব চিকেন গ্রিল খেতে মন চাইছে। তুমি তো বাজারের দিকেই যাবে আড্ডা দিতে, আসার সময় নিয়ে এসো আমার জন্য। সারহান আমার দিকে তাকিয়ে বলল, এ সময় ওসব খেতে হবে না, সামনে অনেক টাকার প্রয়োজন, এখন থেকেই সেভিংস করতে হবে। আমি ভ্রু কুচকালাম। এতদিন পর এলে তুমি সারহান, বইয়ের জন্য এই সামান্য খরচটুকু করতে পারবে না? এ কেমন পুরুষ তুমি? সবসময় এত খাই খাই ভালো লাগে না কিন্তু মায়া। মন খারাপ করে বসে রইলাম। শুনেছি এ সময় মেয়েদের কত কিছু খেতে মন চায়, আমারও হয়েছে তাই। ফোনটা রেখে বিছানায় ডান কাত হয়ে শুলাম। কিছুক্ষণ পর ঘরের দরজায় নক করলো এক ভাড়াটিয়া চাচি। দরজা খুলতেই চাচিটি আমার হাতে একটি প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, একটা ছেলে এসে গেটের বাইরে দাঁড়িয়েছিল, তা দেখে আমি এগিয়ে গেলে এই খাবারের প্যাকেটটি দিয়ে বলল, মায়াকে জানিয়ে দেই এটা, তাই নিয়ে এলাম। আমি প্যাকেটটি হাতে নিয়ে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইলাম। চাচি চলে যেতে নিয়ে আবার ফিরে এসে বলল, তোমার শাশুড়ি মা ডাক্তারের কাছে গেছে, তুমি তো ঘুমেছিলে তাই বলেনি তোমায়। আমি প্রশ্ন করলাম, কেন? তার কি শরীর খারাপ? দেখে তো সুস্থই মনে হলো, হয়তো কোনো দরকারে গেছে। আচ্ছা আমি যাই মা, তুমি থাকো।
প্যাকেটটি খুলে দেখি গ্রিল সহ নান রুটি, অনেক লোভনীয় দেখাচ্ছে খাবারগুলো। সারহান হয়তো পাঠিয়ে দিয়েছে। আর কিছুর অপেক্ষা না করে প্লেট এনে খাওয়া শুরু করলাম। খাওয়ার তালে পুরোটা একাই খেয়ে নিয়েছি। খাওয়া শেষে পুরো 2 গ্লাস পানি খেলাম। খুব শান্তি লাগছে এবার, খেয়ে তৃপ্তি পেয়েছি। কেন যেন রায়ানের কথা মনে হলো আজ। তার কথা আমার মাঝে মধ্যেই মনে হয়। আসলে মানুষ চাইলেও কিছু মানুষকে ভুলতে পারে না, মনের একটি কোণে কোথাও না কোথাও থেকে যায়। রায়ানও ঠিক এমনই ছিল। আমার কোনো কিছু খেতে মন চাইলে যদি মুখ ফুটে ভুল ক্রমেও বলতাম, তাও ও এনে আমার বান্ধবীকে দিয়ে পাঠিয়ে দিত। নিজের হাত খরচ বাঁচিয়ে হলেও খাওয়াতো আমায়। অথচ সারহান এত টাকা ইনকামের পরও মন ছোট তার। আসলে ধনী হলেই মন বড় হয় না। রাত 9:25, মাথার উপরের ফ্যান এক নাগারে ঘুরছে। এর যেন কোনো থামাথামি নেই, অন্যের খেয়াল খুশি মতো চলে। চোখ বুঝলাম আমি, আজ কেন যেন রায়ানের কথা খুব মনে পড়ছে। ওর সঙ্গে আমার দেখা হয়েছিল বিয়ের 1 বছর পর। আগের থেকে অগোছালো হয়ে গেছে ছেলেটা। পড়াশোনা করলেও ভবঘুরে অবস্থা। পরিবারের চাপে পড়তে হয় তার, না হলে কবেই নাকি সব ছেড়ে ছুড়ে পাড়ি জমাতো নিঃস্ব জীবনে। আমি বলেছিলাম নিজের জীবন গুছিয়ে নিতে। আমার কথা শুনে সামান্য হেসেছিল রায়ান, তারপর পথের দিশায় হারিয়ে গিয়েছিল। রায়ানের কষ্টে ভরা হাসিটি আমার বুকে এসে বিঁধেছিল সেদিন। রাস্তার মাঝখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম খেয়াল নেই। পরবর্তীতে মীরার ডাকে হুঁশ ফেরে আমার। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। রাত 12টায় ঘরে ফিরল সারহান। আমার পাশে শুয়ে পড়লো। তার উপস্থিতি টের পেয়েছি আমি। ঘুমের তাড়নায় কথা বলতে পারছি না। ইদানিং ঘুমালেই যেন মরা আমি, কোনো তালই থাকে না। সারহান আমার কানের কাছে ফিসফিসিয়ে কি যেন বলল, বুঝতে পারলাম না আমি। চোখ বন্ধ করেই রইলাম। ঘুমের মানুষ আমি। টেনে তুললো সে। চোখ ছোট ছোট করে কোনো মতে তাকালাম। বললাম, কি হয়েছে? এই মাঝরাতে তুললে কেন আমায়? শরীরটা আমার এমনিতেই ভালো নাই। শোনো মায়া, একজন গাইনি ডাক্তারের কাছে গিয়েছিল মা। তোমার তো 1.5 থেকে 2 মাস হয়েছে মাত্র। এখনো চাইলে বাচ্চা ফেলে দেওয়া যাবে। যদিও একটু রিস্ক হবে, আমরা বড় ডাক্তারের কাছে নেব। তোমার কিচ্ছু হবে না। কান আমার জ্বলে উঠলো সারহানের কথা শুনে। উঠে দাঁড়িয়ে সপাট করে এক থাপ্পড় মারলাম সারহানের গালে। চোখ আমার রক্তবর্ণ ধারণ করেছে। সারহান আটকে উঠলো আমার এমন ব্যবহারে। রেগে গিয়ে এগিয়ে এলো আমার নিকট। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে সারহানের কলার খামছে ধরলাম। ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম। জোরে শব্দ করে দরজা বন্ধ করলাম। তীব্র শব্দে ভাড়াটিয়া সহ সবার ঘুম ভেঙে আমাদের ঘরের দিকে তাকিয়ে রইল। শাশুড়ি মা এসে সারহানের পিঠে হাত রাখতেই গর্জে উঠল সে। বেরিয়ে গেল বাড়ি থেকে। আমার মাথা ঘুরতে শুরু হলো। এই সময় এত রাগ ভালো না। ইচ্ছে হচ্ছে গলা টিপে মেরে ফেলে এই সাইকো টাইপ সারহানকে। চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো আমার। চিৎকার করে উঠলাম আমি। এরপর বসে পড়লাম। নিজের পেটে হাত দিয়ে বললাম, তোমার আমি কিচ্ছু হতে দেব না আমার ছোট্ট সোনা। মা আছে তো তোমার। আমার ছোট্ট ছানাদের অস্তিত্ব অনুভব করলাম। সব মায়েরই হয়তো এমন অনুভূতি হয়। শাশুড়ি মা দরজা ধাক্কাচ্ছে ইতিমধ্যেই। মহিলাটির মন মানসিকতা এতটা নোংরা, ভাবতেই ঘৃণা লাগে আমার। আমার বাচ্চাকে নষ্ট করতে ডাক্তারের কাছে গিয়েছে, অথচ আমার চেকআপের সময় তার কত বাহানা। দরজা খুললাম না ইচ্ছে করে। কারোর সঙ্গে কথা বলার মানসিকতা নেই আমার মধ্যে। এরপর কেটে গেল 2 দিন। সারহানের সঙ্গে আমার কথা হয় না। একই ঘরে থাকি কিন্তু কোনো যোগাযোগ নেই। সারহান নাকি সেদিন তার মাকে বলেছিল আমায় ছেড়ে দেবে, কিন্তু কাবিনের 10 লক্ষ টাকার কথা শুনে এ বিষয়ে আর এগোয়নি সে। একদিন বিকেলে আমি শাশুড়ি মার ঘরের দিকে যাচ্ছিলাম। বাহির থেকে শুনতে পেলাম সারহান ও তার মায়ের আলোচনা। সারহান বলছে মায়া তো রাজি হলো না বাচ্চা ফেলতে। সৌভাগ্যবশত বাচ্চাটি যদি কিছু হয়ে যেত খুব খুশি হতাম আমি, বেঁচে যেতাম অন্তত। উত্তরে শাশুড়ি মা বললেন, আমি তো অনেক প্রার্থনা করছি যেন খারাপ কিছু হয়ে যায় বাচ্চাটার সঙ্গে। সব কিছুরই তো একটি সময় আছে। ননদ দুটোর বিয়ে হওয়ার পর নিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আসলে বাবা, তোমার বউ আমার সংসারে ধ্বংস চায়। আর শুনতে পারলাম না আমি। চোখে জল পরিপূর্ণ হয়েছে। ঘরে এলাম আমি। এ কেমন পুরুষ, নিজের সন্তানকে যে মেরে ফেলতে চায়। বুক ভার হয়ে এলো। হে আল্লাহ, এ কেমন জীবন আমার। আমার অনগত সন্তানকে নিয়েও এদের এত হিংসা। বিচার হবে এদের। এই মানুষ নামক নরকগুলোর শাস্তি আল্লাহ নিজে দেবেন। মনে মনে সিদ্ধান্ত নিলাম এখন থেকে খুব সাবধানে থাকবো আমি। রাতে কিছু না খেয়েই ঘুমাতে গেলাম। মাঝরাতে পেটে তীব্র ব্যথা অনুভব করলাম। সারহানকে ডেকে তুললাম ঘুম থেকে। বিছানা রক্তে ভিজে গেছে। ভয়ে গলা শুকিয়ে এলো আমার। সারহান ছুটে এলো। আমার ফর্সা মুখশ্রী ব্যথায় লাল হয়ে গেছে। সে ছুটে গেল শাশুড়ি মার ঘরে। শাশুড়ি মা 2জন বয়স্ক ভাড়াটিয়া চাচি সহ এলেন ঘরে। চাচি 2জন আমায় পানি পান করালো। একজন আরেকজনের কানে ফিসফিসিয়ে বলল, বাচ্চাটা মারা গেছে মনে হয়। এ কথা কানে এলো আমার। তীব্র চিৎকার করে জ্ঞান হারালাম আমি।